আমি জানি যে এই জায়গার মধ্যে যারা বক্তব্য শুনতেছেন এর মধ্যে সুরও আছে। যদি তোমারে ধরা হয় তুমি ভাববো না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব, গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব আসামের মধ্যে। তার বিরুদ্ধে আপনি ব্যারিস্টার সুমন মামলা করেন, তাহিরি যেন আর কোনোদিন ইসলামের বিষয় নিয়ে কুফরি আর কোনোদিন না ছড়ায়, ঠিক না ব্যাটি? এখন কি বলবেন ওবায়দুল কাদের সাহেবরা, এখন কি বলবেন সালমান এফ রহমান সাহেবরা? মার্কিন যে কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের লভ্যাংশের পাওনা টাকা কবে ছাড় দেওয়া হবে? এই মন্তব্যের পরে কি আর কোনো ধরনের নতুন বিনিয়োগের আশা আমরা করতে পারি? নিশ্চয়ই না। একটি দুঃসংবাদ দর্শক, অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য। যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদের ফাস্ট ট্র্যাক দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে ব্যারিস্টার সুমনের ফ্যান ফলোয়ারদের দেখতে চাই, কেননা ব্যারিস্টার সুমন একটি ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে ফেলেছে। দর্শক, এবার সংসদে স্বয়ং চোরকে ধরিয়ে দিয়েছে ব্যারিস্টার সুমন, এমনকি সেই সাথে তাহিরির বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই শায়েক আহমদুল্লাহ এবং তাহিরির বিষয়টা জানতে পেরেছেন, যেখানে শায়েক আহমদুল্লাহর একটি বিষয়কে কেন্দ্র করে তাহিরি সাহেব মামলা করেছেন। দর্শক, এবার তাহিরির বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে ব্যারিস্টার সুমন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরো জানতে চলেছেন যে স্যাংশন বিষয়টাকে কেন্দ্র করে সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সালমান এফ রহমান মিথ্যাচার করেছে। ঠিক এমনই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মঞ্জুরুল আলম পান্না সাহেব। দর্শক, সেই ভিডিওটি আপনারা একটু পরে দেখতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আরো একটি দুঃসংবাদ দিয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। দর্শক, সেখানে উঠে এসেছে বাংলাদেশিদের কিভাবে বিদেশ থেকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে। তাই বলবো দর্শক, যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই নিউজটি দেখবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনাদের ভিডিও শুরুতে আরো যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, এখন সেই ভিডিওগুলো সহ সবগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। একটি দুঃসংবাদ দর্শক, অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এখানে যে খবরটা বলা হচ্ছে যে গত বছর প্রায় 11,000 বাংলাদেশি বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে যে এখন স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছে। এই আবেদনের 95% রিজেক্ট করা হয়েছে। এখন যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের সঙ্গে একটা চুক্তি করেছে, সেই চুক্তির আওতায় তাদেরকে মোট কথা যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। 95% যদি বহিষ্কার রিজেক্ট হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে 11,000-এর মধ্যে 10,000 মতো বা কম বেশি তারা যুক্তরাজ্য থেকে বিতাড়িত হবেন। এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা দুঃসংবাদ। নিঃসন্দেহে খবরে বলা হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যারা বিদেশি অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়ে গেছে তাদের ফাস্ট ট্র্যাক দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এখানে আমার ধারণা যে দুই ধরনের মানুষ ভিকটিম হবে। যেমন অনেক ছাত্র গেছে সেখানে আর তারা টিউশন ফি জোগাড় করতে পারেনি, তারা সেখানে অবৈধ হয়ে গেছে। ভিজিট ভিসায় যেও কিছু বাংলাদেশি, আর এই ভিজিট ভিসায় একটি বড় অংশ আছে যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছে এবং হয়তো জেনুইন বিরোধী রাজনীতি করতেন, এখন দেখছে যে দেশে কোনোভাবেই তাদের নিরাপত্তা নেই, মামলা আছে, তারা হয়তো তাদেরও একটা অংশ থাকতে পারে। তবে হয়তো খুব গুরুত্বপূর্ণ যদি প্রমাণ করতে পারে যে না তাদের বিরুদ্ধে মামলা আছে, হয়তো তারা বেঁচে যাবেন। কিন্তু এটা তো সবাই জানে যে উন্নত জীবন জীবিকার আশায় অনেক দিন থেকেই ইউরোপের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা ছুটছে, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশে। এখন ইউরোপীয় ইউনিয়নও এখন সমন্বিতভাবে তারা একটা অভিবাসন নীতি চালু করতে যাচ্ছে, যেখানে সব দেশই একযোগে হয় তাদেরকে অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে, এবং প্রতিটি দেশের সীমান্তে এক ধরনের অস্থায়ী ক্যাম্প থাকবে। যে ক্যাম্পে যারা আবেদন করে তাদেরকে নেওয়া হবে, সেখানে দ্রুত গতিতে তাদের সাক্ষাৎকার নিয়ে কেস ডিসমিস করে যদি তাদের আবেদন গ্রহণ না হয় তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। এটা হলো ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে। ফলে কোনো কোনো দেশ যেমন উদার ছিল, ইতালি, গ্রিস, তারপরে স্পেন, এখন কিন্তু তারা রাশ টেনে ধরবে, অর্থাৎ তারা ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। তার পাশাপাশি এখন যুক্তরাজ্য যেটা করলো বাংলাদেশের সঙ্গে চুক্তি করলো, ফলে সেখানেও কিন্তু আর যারা কোনোভাবে যুক্তরাজ্যে ভিসা পেয়ে সেখানে গিয়ে যে তারা বৈধ হওয়ার চেষ্টা করবে, সেই চেষ্টাটাও কিন্তু এখন খুবই সংকীর্ণ হয়ে গেল। চলতি সপ্তাহে লন্ডনে দুই পক্ষের মধ্যে চুক্তিটি হয়। অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে, এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করবে চুক্তিটি। অর্থাৎ বেশি সময় নেবে না, তাদের যেই সাক্ষাৎকার দিতেই হবে
তারা কোর্টে আপিল করবে, এই আইনগত প্রক্রিয়ার মধ্যে যাবে না। তাদেরকে মোট কথা যখনই তারা প্রমাণ পাবে যে না তারা মানে এখানে থাকার মতন যথেষ্ট পরিমাণ যুক্তি নেই, সাথে সাথেই তারা করবে। এটার জন্য আর লম্বা সাক্ষাৎকার নেওয়া বা আইনগত প্রক্রিয়া সেটি আর ধার ধারবে না। গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ছাত্র ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্যে সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন। এসব আবেদনের 95% খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া আশ্রয় প্রার্থীদের এখন নতুন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বলছেন, অবৈধভাবে লোকজনের এখানে আসা ও থাকা ঠেকাতে তাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অপসারণ ত্বরান্বিত করা। যুক্তরাজ্যের একটি মূল্যবান অংশীদার বাংলাদেশ। এটা একটা চমৎকার ব্যাপার যে এই বিষয় সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক জোরদার করছে। যাই হোক, এটা তাদের যুক্তরাজ্যের জন্য না হয় খুবই ভালো উপকার জিনিস হলো, কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশিদের সেখানে অবৈধভাবে অবস্থান নেওয়া বা ভিজিট ভিসায় যাওয়া, মানে ছাত্রত্ব যদি পড়াশোনা করতে না পারে তারপরও সেখানে গিয়ে তারা বসবাস করবে, সেই সুযোগটা একেবারেই সীমিত হয়ে গেল। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুই লাইছে কেন? তুমি মনে করো না আগের তালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি ভাববো না যে যেটা চুরি করছিলা এটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব আসামের মধ্যে। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ, আমার টাকাটা লাগাইছো রে সুরা, এরা তো দিতে পারছে না টাকা। আমি এমপি ব্যারিস্টারের টাকা থেকে 70,000 টাকা দিতাম চেয়ারম্যান সাহেব। আমি জানি আমার কলজার মধ্যে কতখান কষ্ট হইতেছে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতাছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে অত বড় মেশিন ছিল কমনে? আমার দিকে খাপতে খাপতে করেছি আমি অত বড় মেশিন উপরে তুললে। ইকারের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো, আপনার তো আমাদের যত বিদ্যা জানা এর চেয়ে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই? এই বিদ্যাহান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই তাই একটু হাজির করতা। আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না, এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেটা এমনি হাঁটাহাঁটি করে, খেটা একটু উকি মারে, এটা 2-1টা নাম আপনারা দিতার টানা লুকাইয়া পারবানি দিতা? অত দুর্বল কিতা আমরা ব্যারিস্টার সুমন এমপি, অত দুর্বল মারণ কিতা বুঝতে না? আউলাই দিতাম পারতাম না? উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকালে আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিয়েছেন, কইছেন যাও গিয়া করো তুমি। আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, দিয়ে আমি আইসি গল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে। আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান গাইমু? আর আমার এলাকার শিলবাড়ির মানুষ, আমার এই 60,000 মানুষ গরমে বইয়া মরবো, আর আমি কি জাত এমপি হইছি? আর এই জাত এমপি গিরি করলে দুনিয়া থাকতে পারে, কিন্তু আখেরাত বইলা কুস্তা থাকতো না। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম। এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই সাহেব এই যে ট্রান্সফরমার চুরি করছি এত আমরা নির্বাচন গাইছে দেখো, এটা হইও না। হ্যাঁ, এটা আমি আমার কোন চোর যে চাওক এ আমার গড়েরও যদি হয় গলভাত ধরে ভাই ভোট করিয়া। আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখো, চুরাই করে চুরি আর মরে হইলে সাধারণ মানুষ, আর টেকা ভাই কেটায়? চিন্তা করে দেখুন, মাল ভাই কেটায়? মাল ভাই কেটায়? চুরাই মাল ভাইলো কেটায়? মাল ভাইলো কেটায়? পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কেটায়? চুরাই মাল ভাইলো কেটায়? আর মল্ল কেটা? জনগণ। আর চোর ধরার দায়িত্ব কার? পুলিশ। আসেন জানি আমরা ধরো তাই না মল্লা এমপি হিসাবে আমিও মরলাম, আর খালি মাল বানাই নিল পল্লী বিদ্যুৎ আর চুরাই। যুক্তরাষ্ট্র যতই ইউটার্ন নিক না কেন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন করে প্রমাণ করে দিল, তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে কোনো নিষেধাজ্ঞাকে ভয় পায়, পরোয়া করে, এবং আগে যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছে সেগুলোকে কেন্দ্র করে সরকারের মধ্যে অস্বস্তি রয়েছে, এবং অবশ্যই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে টানাপোড়েন চলছে। এবং একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মিথ্যে ছড়াচ্ছেন। বিষয়টি আপনারা অনেকেই জেনেছেন। এর মধ্যে তা হচ্ছে যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র কাজ করছে বা জাস্টিস ডিপার্টমেন্টকে বলে দিয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। হোয়াইট হাউস মানে কি? প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, এমনটাই তো ধরে নেওয়া যায়। সেই কথা সাংবাদিকদের বলেছিলেন সালমান এফ রহমান। তার বক্তব্যকে একেবারে প্রত্যাখ্যান করা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। এবং সাংবাদিকরা যখন বললেন যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা তো বলেছেন যে না এই বিষয়ে কাজ করছে,
ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসে সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজের সময় তিনি এমন মন্তব্য করেছেন, সেই সময় বেদান্ত প্যাটেল বলেছেন যে এইসব দাবি একেবারে মিথ্যা। Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. তার কারণ হচ্ছে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাদের আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে। অতএব তাদের জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এখন কি বলবেন ওবায়দুল কাদের সাহেবরা? এখন কি বলবেন সালমান এফ রহমান সাহেবরা? সালমান এফ রহমান সাংবাদিকদের বলেছিলেন যে ডোনাল্ড লু নাকি তাকে বলেছেন যে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে। স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে জাস্টিস ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে, যদিও জাস্টিস ডিপার্টমেন্ট একটি স্বাধীন সংস্থা, যতই স্বাধীন সংস্থা হোক, যেখানে জো বাইডেনের পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে তো সেটা তো তারা নিশ্চয়ই বিবেচনা করার কথা, কিন্তু এমন কিছুই ঘটেনি। এবং আপনাদের মনে থাকার কথাও, ওই রাতে যেদিন নৈশভোজের আয়োজন ছিল ডোনাল্ড লুকে কেন্দ্র করে, সাংবাদিকদের তিনি যখন কথাগুলো বলছেন তার কথাবার্তার মধ্য দিয়েই বোঝা যাচ্ছিল যে তিনি আসলে কতটা বানিয়ে কথা বলছেন, এরকম মনে হচ্ছিল। এবং আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা, এই সংক্রান্ত আমার যে ভিডিওটি রয়েছে তারা আমার বক্তব্য শুনে বুঝতে পারেন যে ওই সময় আমি বলেছি যে তার বক্তব্য কোথায় যেন একটা লোকচুরি ভাব রয়েছে এবং র্যাবের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। এমনকি ডোনাল্ড লু ওই দিন সাংবাদিকদের সাথে তেমন কোনো কথা বলেননি, কোনো প্রশ্ন নেননি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরের দিন যেখানে বৈঠক হলো, সেই বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনেও ডোনাল্ড লু এই বিষয়ে কোনো কথা বলেননি। বরং প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে ডোনাল্ড লু বলেছিলেন যে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য বিভাগের মধ্যেও এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিভিন্ন ধরনের অপরাধ চলছে, আর র্যাবের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে সেটি বিষয়ে সরকারের যতই উদ্বেগ থাকুক না কেন, তাদের জবাবদিহিতা এখনো নিশ্চিত হয়নি। যদিও র্যাবের যে কার্যক্রম বিতর্কিত সেগুলো কমে এসেছে, কিন্তু তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আগে তারা যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে সরকার কি করছে বা করে তার উপরেও তারা নজর রাখছে। অর্থাৎ ডোনাল্ড লুয়ের বক্তব্যে তো কোনোভাবেই প্রকাশ পায় না যে হোয়াইট হাউস জাস্টিস ডিপার্টমেন্টকে বলে দিয়েছে কিংবা স্টেট ডিপার্টমেন্ট জাস্টিস ডিপার্টমেন্টকে অনুরোধ করেছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে। এখন এই বিষয়গুলো জাস্টিস ডিপার্টমেন্ট আমেরিকার, তারা এই বিষয়গুলো দেখে। এখন ওবায়দুল কাদের যে মন্তব্যগুলো করেছেন আপনারা নিশ্চয়ই, আপনাদের মনে আছে যে আমরা নিষেধাজ্ঞাকে পরোয়া করি না, কে এলো কে গেল তাতে পরোয়া করি না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বক্তব্য করেছিল। এবং এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সাংবাদিকদের কাছে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গাতেই গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়কে কেন্দ্র করে, সেই বক্তব্যের বিপরীতে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন যে মির্জা ফখরুল কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায়। এর আগে কিন্তু ওবায়দুল কাদের বলছিলেন যে আমরা কোনো নিষেধাজ্ঞাকে ভয় পাই না, ডোনাল্ড লু কি এজেন্ডা নিয়ে আসছে আমরা জানি না, বিএনপির সঙ্গে কি আঘাত আমরা জানি না, মানে একেবারে উড়িয়ে দিচ্ছিলেন। যখন ডোনাল্ড লু এসে বললেন যে তারা একসাথে কাজ করতে চায়, পিছনের দিকে ফিরে তাকাতে চায় না, নির্বাচন নিয়ে সামনের দিকে তারা চলতে চায়, এগুলো তো তাদের গতানুগতিক বক্তব্য, কূটনৈতিক বক্তব্য যে কোনো রাষ্ট্রের হওয়া উচিত, এবং তাই হয়েছে। আমি আগেই বলেছি ডোনাল্ড লুয়ের এই সফর তেমন কোনো নাটকীয় বিষয় আমাদের সামনে উপস্থাপন করেননি। যাই হোক, ওবায়দুল কাদের বলছেন যে ডোনাল্ড লুর বক্তব্য মির্জা ফখরুল কি শোনেননি, তিনি কি বোঝাতে চেয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। ফখরুলের প্রশ্নের জবাব ডোনাল্ড লু তার পরিষ্কার করে দিয়েছেন তার বক্তব্যে, এটা আর বলার দরকার নেই, মন্তব্য করারও কোনো প্রয়োজন নেই। তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য তার কোনো মূল্য নেই। মূল্য কার কথা রইল তাহলে? স্টেট ডিপার্টমেন্ট যে বক্তব্য দিল, বেদান্ত প্যাটেল যে মন্তব্য করল র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না করার বিষয়, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের সামনে আরো স্পষ্ট অনেক কিছু হয়ে যায়। বিনিয়োগ বিষয়ে সরকারের একটি প্রত্যাশা ছিল। ডোনাল্ড লু বরং এসে সালমান এফ রহমানের কাছে প্রশ্ন করেছেন যে তোমাদের এখানে রিজার্ভ সংকট বা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ আমরা বুঝি, কিন্তু মার্কিন যে কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের লভ্যাংশের পাওনা টাকা কবে ছাড় দেওয়া হবে? এই মন্তব্যের পরে কি আর কোনো ধরনের নতুন বিনিয়োগে আশা আমরা করতে পারি? নিশ্চয়ই না। এবং পররাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে র্যাবের উপরে যে নিষেধাজ্ঞাটি রয়েছে সেটি নিশ্চয়ই দুই দেশের সম্পর্কের উপরে একটি স্পষ্ট রেখাপাত তৈরি করে রেখেছে। আর সেখানে ওবায়দুল কাদের বলেন যে আমরা এ পরোয়া করি না, সে পরোয়া করি না। কিন্তু পরবর্তীতে তারা আবার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের বিপরীতে এখন কি বলবেন? এবং সালমান এফ রহমান যে মিথ্যা দাবি করছেন তার মতন একজন ব্যক্তি, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সে বিষয়ে ওবায়দুল কাদের এখন কি বলবেন? সেই নবীর বিরুদ্ধে বেয়াদবি করে গিয়াসউদ্দিন তাহিরি, ঠিক কিনা? ব্যারিস্টার সুমন এবার তার বিরুদ্ধে মামলা করবে। মানবতার ফেরিওয়ালা ছিল, আপনি অনেক মানবতার কাজ করেছেন, এবার আপনি তাহিরির বিরুদ্ধে ঢাকা হাইকোর্টে মামলা করেন। প্রয়োজনে বাংলাদেশের সব বড় বড় আলেমায়ে কেরাম তার বিরুদ্ধে আমরা সাক্ষী দেব, কারণ সে একজন আলেমকে অপমানিত করেছে জাতির সামনে, সে এখনো ক্ষমা চায়নি, আমার নবীর শানে বেয়াদবি করেছে, তার বিরুদ্ধে আপনি ব্যারিস্টার সুমন মামলা করেন। তাহিরি যেন আর কোনোদিন ইসলামের বিষয় নিয়ে কুফরি আর কোনোদিন না ছড়ায়, ঠিক না ব্যাটি? সে কুফরি করে বারবার কুফরি, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া নবী গেছে বৈশা আছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে।
তার মানে কৌশলে খাজার দরবারে মানুষকে ডাকতেছে। খাজার দরবারে গেলে নাকি সব পাওয়া যায়। আরে খাজার দরবারে গিয়ে গাঞ্জা ছাড়া আর কিছু পাওয়া যায় না, ঠিক না? পাবো কার কাছে? মসজিদে গিয়ে কাঁদবেন। আল্লাহ পাক বলে আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহু আকবার। ব্যারিস্টার সুমন সাহেব আর খেপেছে, মানবতার ফেরিওয়ালা তার বিরুদ্ধে এবার মামলা করবে। আল্লাহু আকবার বলেন না? তো নাসানাসি খুব দ্রুত বন্ধ হয়ে যাবে। টিকলিওয়ালা বক্তা, টিকলি মহিলার মতো চুল্লাইকা কি লাফালাফি, বহুত ভাজা মাছ খাইছো মেয়া মেও কইরা, আর বিড়ালকে মাছ খাইতে দেওয়া হবে না, ঠিক কিনা? জনতার আদালতে তো তোমার তো বিচার হবেই। জুতার বাড়ি খাইছো, বোর ছবি নিজে নিজে ভাইরাল কইরা মানুষের সামনে আলোচনায় আইছো, জুতার বাড়ি আরো খাবি, আর দেরি নাই। কথা বল না কেন? আল্লাহ হেদায়েত দান করেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।